গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছে আমি রাজ। পড়ছি নিমাই ভট্টাচার্যের একটি গল্প, সেলিম চিশতি। দেওয়ানি আমে এখন আর সম্রাট বিচার করেন না। দেওয়ানি খাসে বীরবলের সঙ্গে পরামর্শ হয় না সম্রাটের। রাজপুত দুহিতা জাহাঙ্গীর পত্নী যোধাভাই তুলসী মঞ্চে প্রণাম করে দেওয়ানি খাসের আসরে আসন গ্রহণ করেন না। সেসব দিন শেষ, ফুরিয়ে গেছে। ফতেপুর সিক্রি এখন মূক, বধির, প্রাণহীন। মিয়া তানসেনের গান শুনে যে রাজপ্রাসাদের মানুষ চঞ্চল হয়ে উঠত সকালে সন্ধ্যায়, চারপাশের গ্রামের মানুষ মুগ্ধ হতো যে সঙ্গীত সম্রাটের সুরে, সে অমৃত কণ্ঠস্বর আর শোনা যায় না। সম্রাট নেই, সম্রাজ্ঞী নেই, নেই রাজপুত মন্ত্রী, রাজজ্যোতিষী, গায়ক, সখী, বাইজি, নর্তকী। কেউ নেই। সেনাপতি তো দূরের কথা, একজন সাধারণ সৈন্য পর্যন্ত নেই ফতেপুর সিক্রিতে। বুলান দরওয়াজায় আজ আর অশ্বারোহী সৈন্যরা পাহারা দেয় না। তা না হোক, আজও মানুষের কলগুঞ্জনে মুখরিত হয় ফতেপুর সিক্রি। প্রাণহীন এই প্রাসাদ, তার পুরনো দিনের স্মৃতি সারা দেশের মানুষকে ঘরছাড়া করে, টেনে আনে। সারা বছর ধরে তারা আসে, দেখে, ভাবে, একটু আনমনা হয়ে ফিরে যায়। না, রাজপ্রাসাদ দেখেই ফিরে যায় না। সবাই আসে শেখ সেলিম চিশতির সমাধিতে, প্রণাম করে, প্রার্থনা করে। শ্বেত পাথরের জালিতে লাল সুতো বাঁধে। শ্বেত, শুভ্র, নির্মল, পবিত্র তীর্থে এসে কামনা বাসনার আগুন ছড়িয়ে যায় সবাই। পাপিয়া, তুমি কিছু প্রার্থনা করে লাল সুতো বাঁধবে না? না। অবাক হয় রঞ্জন। সে কি? এবার একটু কাছে এসে নিবিড় হয়ে পাশে দাঁড়িয়ে চাপা গলায় বলল, শুনেছি সেলিম চিশতির কাছে কিছু চাইলে পাওয়া যায়। আমিও শুনেছি। তুমি কিছু চাইবে না? তোমার কোনো প্রার্থনা নেই? পাপিয়া মুখ ঘুরিয়ে রঞ্জনের দিকে তাকিয়ে বলল, আমি মুখ ফুটে চাইলেই সেলিম চিশতি আমার প্রার্থনা মঞ্জুর করবেন? রঞ্জন ঠিক জবাব দিতে পারেনি। না, তা ঠিক নয়, তবুও। সেলিম চিশতি নিশ্চয়ই আমার মনের কথা জানেন। সারা বছর ধরে মানুষের স্রোত বয়ে যায় এই সেলিম চিশতির সমাধিতে। শীত, গ্রীষ্ম, শরৎ, হেমন্ত, সব সময়, সকাল থেকে সন্ধে পর্যন্ত। আজ কোজাগরীর লক্ষ্মী পূর্ণিমা। বিকেল হতে না হতেই সবাই তাজের পথে। বিবর্ণ মনকে একটু রঙিন করবার জন্যে আজ সেলিম চিশতির সমাধি ছেড়ে সবাই যমুনা পাড়ের তাজ দেখতে চলেছেন। যখন শেষ দর্শনার্থীর দল ফতেপুর সিক্রির পাহাড় থেকে নিচে নামতে শুরু করেছেন, তখন বিবেক আস্তে আস্তে সেলিম চিশতির সমাধির সামনে এগিয়ে গেল। তোমার কাছে আমি আর কিছু চাইব না, শুধু বছরে একবার আমাকে সেলিম চিশতির সমাধিতে নিয়ে যেও। আমার কাছে আর কিছু চাও না? না। বিবেক অবাক হয়, একটু ভাবে। সেলিম চিশতির সমাধিতে গিয়ে কোনো কিছু মানত করবে? না না, সেসব কিছু না। তবে? কিছুই না, শুধু ভালো লাগে। একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে বিবেকের স্ত্রী। দৃষ্টিটা একটু যেন দূরের দিকে ছড়িয়ে দেয়। খুব ভালো লাগে ওখানে গেলে, মনে ভীষণ শান্তি পাই। বিবেক প্রত্যেক বছর স্ত্রীকে এনেছে। ফতেপুর সিক্রিতে এসে আকবরের প্রাসাদ দেখেনি। সারাদিন কাটিয়েছে এই সমাধি মন্দিরে। বিবেক বাধা দেয় না, কিছু বলে না, শুধু দেখে, বিভোর হয়ে দেখে আনমনা স্ত্রীকে। হাসতে হাসতে বিবেক বলে, তুমি বোধহয় গত জন্মে সেলিম চিশতির কেউ ছিলে। বিবেকের স্ত্রী হাসে। হাসছ? হাসব না? সত্যি বলছি, তুমি ওখানে গেলে এমন বিভোর হয়ে যাও, আত্মভোলা হয়ে যাও যে আমার সত্যি মাঝে মাঝে মনে হয়। সমাধির মুখোমুখি হতেই থমকে দাঁড়াল। হ্যাঁ গো, তোমাকে আমি বড্ড কষ্ট দিই, তাই না? না না, কষ্টের কি আছে? কষ্ট বই কি, আমার খামখেয়ালিপনার জন্যে তোমাকেও দুর্ভোগ সহ্য করতে হয়। বিবেক একটু কাছে টেনে নেয় স্ত্রীকে। আমার একটু কষ্ট হয় না, বরং তুমি আমার উপর রাগ করো না। পাহাড় দিয়ে নামতে নামতে বিবেক বুকের কাছে টেনে নেয় স্ত্রীকে। রাগ করব কেন? বিশ্বাস করো, এখানে এলে আমার খুব ভালো লাগে। এখানে না এসে আমি থাকতে পারি না। মুখ থেকে নয়, অন্তর থেকে কথাগুলো বেরিয়ে এলো। বিবেক যেন সব কথা শুনতে পাচ্ছে। যখন আমি থাকব না, তখন তুমি এসো। সেলিম চিশতির সমাধির আশেপাশেই
আমার আত্মা ঘোরাফেরা করবে। আমি এখান থেকে কোথাও যাব না। ভাবতে গিয়েই বিবেকের চোখে জল আসে, তবু আস্তে আস্তে এগিয়ে গেল। একবার সেলিম চিশতির সমাধির দিকে তাকিয়ে দৃষ্টিটা ঘুরিয়ে নিল। এপাশ থেকে ওপাশ, মাঝপথে আটকে গেল। মনে হলো এই ভদ্রলোককে যেন আগেও দেখেছে বিবেক, এই শেখ সেলিম চিশতির সমাধিতে। গত বছর, পরপর কয়েক বছর, একবার এক হোটেলে বোধহয় ছিল দুজনে। টাঙাওয়ালা এসে ভদ্রলোককে ডাক দিল, সাব চালিয়ে, রাস্তা অন্ধকার হয়ে যাচ্ছে। ভদ্রলোক ঘুরে দাঁড়াতেই বিবেক যেন চিনতে পারল, কিছু বলল না। মনে মনে ভাবল, শেখ সেলিম চিশতির কাছে ইনিও কিছু গচ্ছিত রেখেছেন নাকি। তুফান এক্সপ্রেসের কামরায় দুজনের দেখা। টুন্ডলা পার হবার পরই আলাপ হল। বিবেক জিজ্ঞাসা করল, আপনি কি প্রায়ই দিল্লি আসেন? কেন বলুন তো? মনে হয় পরপর কয়েক বছর আপনাকে ফতেপুর সিক্রিতে দেখেছি। ফতেপুর সিক্রি মানে শুধু সেলিম চিশতির সমাধিতে যাই। হ্যাঁ হ্যাঁ, সেলিম চিশতির সমাধিতেই দেখেছি। এবার রঞ্জন জানতে চাইল, আপনিও বুঝি প্রত্যেক বছর এদিকে আসেন? একটু শুকনো হাসি হাসল বিবেক, একটা দীর্ঘ নিঃশ্বাসও ছাড়ল। আসি মানে আসতে হয়, না এসে পারি না। কিছু মানত করেছেন বুঝি? কিছু মানত করিনি। সেলিম চিশতির কাছে আমার কিছু চাইবার নেই। তবে আসেন কেন? তুফান এক্সপ্রেস চলছে। কানপুর ফতেপুর পার হয়ে এলাহাবাদ আসে রাতের অন্ধকারে। প্রায় সবাই ঘুমিয়ে পড়েছেন, এদের দুজনের চোখে ঘুম নেই। আচ্ছা রঞ্জনবাবু, মারা যাবার পর আত্মার দেখা পাওয়া যায়? ঠিক জানি না, তবে অনেকে বলেন পাওয়া যায়। বিবেকবাবু তলিয়ে যান নিজের মধ্যে। বোধহয় মির্জাপুর এলো। রঞ্জন প্রশ্ন করল, আপনি কি অলৌকিক কিছু দেখার আশায় সেলিম চিশতির সমাধিতে যান? না, তা ঠিক নয়। তবে আমার স্ত্রী বলেছিল, মরার পর সেলিম চিশতির সমাধির আশেপাশেই থাকবে। উনি বুঝি সেলিম চিশতির ভক্ত ছিলেন? নিশ্চয় ছিল, তা নয়তো প্রত্যেক বছর কেন আসত? প্রত্যেক বছর আসতেন? হ্যাঁ, বোধহয় সেলিম চিশতির কাছে মানত করে কিছু পেয়েছিলেন, অথবা। বিবেকবাবু তাড়াতাড়ি ওকে বাধা দিয়ে বলেন, না রঞ্জনবাবু, ও কিছু মানত করত না। চুপ করে বসে বসে কি যেন ভাবত, তন্ময় হয়ে ভাবত। রাত আরো গভীর হয়। জানেন রঞ্জনবাবু, হঠাৎ আমাদের বিয়ে হয়। আমার স্ত্রী আগ্রাতে ওর ছোট মামার কাছে ছিলেন। আমার শ্বশুরমশাই ওকে টেলিগ্রাম করে কলকাতায় আনান। ও আসার দুদিন পরেই আমাদের বিয়ে হয়। তারপর বিয়ের পর আমার স্ত্রী আমাকে শুধু একটি অনুরোধ করেছিলেন। কি? প্রত্যেক বছর এই সেলিম চিশতির সমাধিতে আনার অনুরোধ করেছিলেন। রঞ্জনের যেন কেমন লাগে শুনতে, একটু ভাবে। উনি কি আর্কিওলজিতে ইন্টারেস্টেড ছিলেন? ওর মামা আর্কিওলজি ডিপার্টমেন্টে কাজ করেন। আগে বহুদিন আগ্রা ফতেপুর সিক্রিতে ছিলেন। হঠাৎ রঞ্জন জিজ্ঞেস করে, কি নাম বলুন তো? সুধীর সরকার। মুখ ফুসকে বেরিয়ে গেল, সুধীর দা? সুধীর সরকারের নাম শুনতেই রঞ্জনের হৃৎপিণ্ডটা হঠাৎ থমকে দাঁড়াল, মুখখানা কালো হয়ে গেল। কিন্তু অন্ধকার কম্পার্টমেন্টে বিবেকবাবু বুঝতে পারলেন না। জিজ্ঞাসা করলেন, ওকে চেনেন নাকি? হ্যাঁ চিনি। আপনিও কি আর্কিওলজি ডিপার্টমেন্টে কাজ করেন? আর সত্যি কথা বলতে পারল না রঞ্জন, বলল, না। বিবেকবাবু পার্সের ভেতর থেকে একটা ফটো বের করে প্যাসেজের আবছা আলোয় এগিয়ে ধরলেন। রঞ্জনবাবু, আমার স্ত্রীর ছবি। রঞ্জন ও ছবি দেখতে চায়নি। ও ছবি ওর মনের মধ্যে অসংখ্য স্মৃতির মালা দিয়ে বাঁধানো আছে, তবু না দেখে পারল না। পাপিয়া। ট্রেন মুঘলসরাই স্টেশনে ঢুকছে। রঞ্জন তাড়াতাড়ি সুটকেসটা নিয়ে উঠে দাঁড়াল। নমস্কার। এখানেই নামবেন? হ্যাঁ, আমি একটু বেনারস ঘুরে যাব। আপনার ঠিকানাটা? রঞ্জন হাসল, কোনো দরকার নেই, ওই শেখ সেলিম চিশতির সমাধিতেই দেখা হবে। শুনছিলেন নিমাই ভট্টাচার্যের একটি গল্প, সেলিম চিশতি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে এটি লাইক করবেন, চ্যানেলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।